সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চায় না বিএনপি, ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাপান সফরেও জুনের মধ্যে নির্বাচনের অঙ্গীকার ডক্টর ইউনূসের। কাল অংশ নেবেন নিক্কেই সম্মেলনে। প্রায় ১৩ বছর পর কন্ডেম সেল থেকে মুক্ত জামায়াত নেতা আজহার, বরণ করতে নেতাকর্মীর ঢল। দেশের আকাশে দেখা মিলেছে হিজরি জিলহজ মাসের চাঁদ, আগামী ৭ জুন ঈদুল আজহা উদযাপন। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বিকেলে রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বিএনপির ৩ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করে। ভোটার তালিকায় প্রায় ৩.৫ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে গত ১.৫ দশকে। তরুণ এই ভোটাররা জাতীয় নির্বাচনে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করার সুযোগ বঞ্চিত হয়েছিল। সমাবেশের স্লোগানও ছিল তাই, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা। সমাবেশ শুরুর কথা ছিল বেলা ২টায়, কিন্তু সকাল থেকেই বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড সহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন সংগঠনের নেতাকর্মীরা। বিগত দিনে তরুণ সমাজ কিন্তু তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। আমার বয়সে আমি এখনো কখনো ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্র কেমন সেটা এখনো আমি বুঝি নাই। তরুণ ভোটারদের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠায়, দেশ পুনর্গঠনে ভূমিকা রাখবে এই তারুণ্যের সমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়েই শুরু হয় তারুণ্যের এই সমাবেশ। আমরা কারো পদত্যাগ চাইনি, পদত্যাগের নাটক দেখছে বাংলাদেশের মানুষ। এই সরকারের মাথা থেকে পতন হয়েছে, এই সরকার যদি এইভাবে চালায় আরো আওয়ামী লীগ করেছে অনেক বেশি হয়ে যাবে। প্রত্যাশা করেছি এই সরকার যে ওয়াদা করেছে যে তারা জনগণের কাছে তাদের অধিকার ফিরিয়ে দেবে, সেই অধিকার অতি দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আশা করেছিলাম। ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান, বলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। তারেক রহমান বলেন, যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না তাদের কাছে সংস্কার আশা করা যায় না। এই সরকার রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ মনে করছে বলেও মন্তব্য করেন তিনি। সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তারুণ্যের এই সমাবেশে নেতাকর্মীদের ঢল নয়াপল্টন ছাপিয়ে কাকরাইল, বিজয়নগর, ফকিরাপুল সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। শিমুল বাশার, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ এগিয়ে নিয়ে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন আয়োজন করা হবে। জাপান সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটির সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে এক বৈঠকে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে ডক্টর ইউনূসের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসো সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, আগের সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, তরুণরা এর বিরুদ্ধে জেগে উঠেছে। এর আগে 4 দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার জাপান পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী। এ সফরে প্রধান উপদেষ্টা 30তম নিক্কেই ফোরামে যোগ দেবেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
ফাঁসির আসামি হিসেবে 1 দশকেরও বেশি সময় কনডেম সেলে কাটানোর পর অবশেষে মুক্ত হয়ে নিজ পরিবার ও দলের নেতাকর্মীদের মাঝে ফিরেছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। মুক্ত হওয়ার পর মহান আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চান তিনি। এ সময় নেতাকর্মীরা বলেন, বিলম্ব হলেও মিথ্যাকে পরাজিত করে জয়ী হয়েছে সত্য। ঘড়ির কাঁটায় সকাল 9টা 5 মিনিট। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। প্রায় 13 বছর পর মুক্তি পেলে তাকে বরণ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এদিন সকাল থেকেই প্রিয় নেতাকে বরণ করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেটে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা ভিড় করেন। এদেশে যারা আধিপত্যবাদের দোসর ছিল, যারা কায়েমি স্বার্থবাদী ছিল, তারা যে এদেশের মানুষকে জুলুম করে বিনা বিচারে হত্যা করেছে, এটি জাতির সামনে আজকে দিবালোকরণে স্পষ্ট হয়েছে, সত্য সমাগত হয়েছে। সুদীর্ঘ কারাবাসের পর মুক্তির প্রতিক্রিয়ায় এটিএম আজহার সুবিচার নিশ্চিত করার জন্য আইন বিভাগকে ধন্যবাদ জানান। যে দল, যে জাতি, যে ব্যক্তি শাহাদাত তামান্না করে এগিয়ে যায়, সেই দল, সেই জাতিকে কেউ দমাতে পারে না। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত, সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক, নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। জামায়াতের আমিরও জানান তার অনুভূতির কথা। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাল্লাহ এগিয়ে যাব। 2012 সালের 28 আগস্ট মগবাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন জামায়াতের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। 71-এ মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা, হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো 9 ধরনের 6টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এটিএম আজহারের বিরুদ্ধে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। বুধবার বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ রায় ঘোষণা করে। এই রায়ের মাধ্যমে তারেক রহমান সব মামলা থেকে খালাস পেলেন বলে জানিয়েছেন তার আইনজীবী। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 2023 সালের 2 আগস্ট তারেক রহমানকে 2টি ধারায় মোট 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক। পাশাপাশি তারেক রহমানকে 3 কোটি ও তার স্ত্রীকে 35 লাখ টাকা অর্থদণ্ড দেয় বিচারিক আদালত। দীর্ঘ 17 বছর পর শাশুড়ি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে গত 6 মে দেশে ফেরেন ডাক্তার জুবাইদা রহমান। এরপর হাইকোর্ট গত 13 মে আপিল দায়েরে ডাক্তার জুবাইদা রহমান 587 দিনের বিলম্ব মার্জনা করেন। এরপর 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেন। এর ওপর শুনানি নিয়ে বুধবার রায় দেয় উচ্চ আদালত। বেগম জুবাইদা রহমানের বিরুদ্ধে যেই দণ্ডাদেশ ছিল সেটা থেকে উনি নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া যেই কথাটা বলতেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আজকে এই মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ, এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। আপিল করতে না পারলেও মামলাটি বাতিল হয় 9 বছরের সাজা থেকে খালাস পান তারেক রহমান। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন এবং কোনো সম্পত্তি উনি ডিজনেস্টলি অর্থভাবে উনি কোনো অর্জন করেন নাই। এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। 2007 সালের 26 সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও জুবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই মামলার ব্রিফ আজকে এই পর্যন্ত সমাপ্ত। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
বাংলাদেশের আকাশে বুধবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী 7 জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। তৎপ্রেক্ষিতে আগামী 10 জিলহজ 1446 হিজরি, 24 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 7 জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন, অনেক জেলায় অজরে বৃষ্টিপাত হচ্ছে। তারপরেও আমরা এই পর্যন্ত 8টা জেলায় দিনাজপুর, রংপুর, নীলফামারী, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলা প্রশাসন এবং আলেম ওলামাদের রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছে গেছে। ওখানে চাঁদ দেখা গেছে। রাজনৈতিক কর্মসূচির কারণে বুধবারও দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। তীব্র যানজটের কারণে নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে পারেননি বেশিরভাগ মানুষ। অনেকে দীর্ঘক্ষণ গাড়িতে অপেক্ষা করতে না পেরে হেঁটেই গন্তব্যে রওনা দেন। বুধবার সকালে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগ মোড়ে বিপুল সংখ্যক লোক জড়ো হন। গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে তার প্রভাব পড়ে আশেপাশের সব সড়কে। এই যানজট স্বাভাবিক হওয়ার আগেই নয়াপল্টনে শুরু হয় বিএনপির তারুণ্য সমাবেশ। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও কুমিল্লা থেকে বাসে নেতাকর্মীরা রাজধানীতে আসেন। এতে শুধু মিরপুর ও উত্তরার কিছু অংশ বাদ দিয়ে পুরো নগরেই এর প্রভাব পড়ে। এতে বিপাকে পড়েন কর্মমুখর নগরবাসী। জরুরি কাজেও সময় মতো উপস্থিত হতে পারেননি অনেকে। কত সময় বসে আছি, খামার বাড়ি থেকে পর্যন্ত লাগলো 1 ঘন্টা। এখন আমার কাজের বিঘ্ন হচ্ছে। মেট্রো রেলে আসাতে একটু সুবিধা হয়েছে, বাস থাকলে আসতে পারতাম না। শাহবাগ থেকে এই অপরিস্থিতি। যানজট পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। সকাল থেকে যেহেতু একটা রাজনৈতিক দলের একটা বড় কর্মসূচি আছে, সেই জন্য বিভিন্ন রোডের গাড়ি মানে স্বাভাবিক ফ্লো হচ্ছে, ডাবল বা 3 ডাবল গাড়ি এক রোডে চলতেছে। কমন গাড়িগুলো ডাইভারশন দেওয়ার চেষ্টা করে, যারা যে আপনার বিকল্প ওই রুট ছাড়া যে বিকল্প কোনো পথ আছে ওই বিকল্প পথ দিয়ে ব্যবহার করার জন্য উৎসাহিত করা হচ্ছে। তিনি জানান, জনদুর্ভোগ কমাতে যানজট দূর করার চেষ্টায় সদা তৎপর ট্রাফিক পুলিশ। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে প্রতিদিন 1 ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবির। তিনি জানান, প্রতিদিন সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কর্মবিরতি চলবে, আর সারা দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে একই সময়ে কর্মবিরতি চলমান থাকবে। এর আগে সকালে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ বলেন, আন্দোলনকারীদের দাবিসমূহ মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন। বর্তমানে তিনি বিদেশে আছেন। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরেই বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দেখা যায় 10 দিতে বন্ধ হয়ে যাবে ঈদের জন্য, এটা তো এইভাবে বলা যাবে না। স্যার জানাবেন প্রধান উপদেষ্টা আসলে, তখন এটা তুলবেন আর কি জিনিসটা। মানে ঈদের আগে কি কোনো উনি 31 তারিখে তো ফেরার কথা, আসার পরে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আমাদের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বরগুনা, বাগেরহাট ও পটুয়াখালীতে গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। পটুয়াখালীতে বুধবার ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বাতাসের চাপ না বাড়লেও আমাবস্যার জোয়ারের প্রভাবে নদ নদীর পানির উচ্চতা বেড়েছে। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা বন্দর সহ দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
4-5 দিন ধরে বৃষ্টি হয়, থামিয়ে থামিয়ে গরম কমে না। কিন্তু বৃষ্টি হইতেছে অল্প 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 করে বৃষ্টি হইতেছে, আবার শুনতেছে বন্যা হইব। মানুষজন নামতে পারতেছে না ঘরে ঘরে। লঘুচাপের প্রভাবে বরগুনায় বৃষ্টি ও বজ্রপাতের পাশাপাশি নদীতে জোয়ারের পানি বেড়েছে। এ অবস্থায় খেটে খাওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। আবহাওয়া অফিস জানিয়েছে উপকূলীয় জেলায় থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাত আরও 2 দিন থাকবে। কাল থেকে বৃষ্টি এত হয়েছে, আজকে কোনো বিক্রি করতে পারি না। চুলায় পানি উঠছে, রান্না বান্না বন্ধ, সবকিছু বন্ধ থাকে। এক বিদ্যুৎ নাই, আজ 5-6 দিন ধরে রোড লাইন নাই। গেলাম কাজে, কিন্তু কাজ হয় না বৃষ্টির জন্য। বৃষ্টি ও জোয়ারের ফলে হাঁটু পানিতে প্লাবিত হয়েছে বাগেরহাট পৌরসভার কাঠপট্টি, রাহাতের মোড়, লঞ্চঘাট ও সাধারণ মোড় সহ বিভিন্ন এলাকা, যার ফলে ভোগান্তিতে পড়েছে এসব এলাকার বাসিন্দারা। একটা রাস্তাঘাট নাই, যেটা ভালো আছে, যেটা ভালো সেটা আডুরমান পানি ওঠে। রাস্তাঘাট তো আছে আপনার, ড্রেন থেকে ভিতরে ঢুকে সমস্ত ঘরবাড়ি যেখানে আবাসিক মানুষজন বসবাস করে সেখানে তো তোলা যাচ্ছে। অনেকবার সংস্করণ হয়েছে, তারপরে মনে করেন ঠিক হয় না। ড্রেনগুলো মনে করেন যে গেট লাগাইছে, চুরি হয়ে গেছে, আবার ভেঙে গেছে। জোয়ারের প্রভাবে উপকূলের সকল নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট বেড়েছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। তেল আবিব যদি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তাহলে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে বৃহত্তর মুসলিম দেশ ইন্দোনেশিয়া। বুধবার জাকার্তায় সফররত ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। বৈঠকে ইসরায়েলের সঙ্গে শর্ত সাপেক্ষে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে কথা বলেন তিনি। বর্তমানে ইন্দোনেশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, ইসরায়েলকে তারা স্বীকৃতিও দেয়নি। এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পোপ 14 লিও। বুধবার সেন্ট পিটার স্কোয়ারে এই আহ্বান জানান তিনি। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত 79 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হন 1.5 শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 54,000 ছাড়িয়ে গেছে। এর মধ্যেই গাজায় হামলা আরও তীব্র করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে গাজার মোট কৃষিজমির 5%-এরও কম এখন চাষের উপযোগী বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। শামিত ও ফামিদুলকে নিয়ে 26 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাফুফে। ভারতের ম্যাচের আগে বাংলাদেশের ক্যাম্পে ডাক পেয়েছিলেন ফামিদুল, কিন্তু শেষ পর্যন্ত হ্যাভিয়ার ক্যাবরেরার দলে জায়গা হয়নি ইটালি প্রবাসী এই ফুটবলারের। এবার ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য তাকে দলে ডেকেছে বাফুফে। আজ সকালেই ঢাকায় পা রাখেন তিনি। দলে আছেন শামিত সোমো, তিনি আসবেন 31 মে। আর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে 2 জুন ঢাকায় আসার কথা রয়েছে হামজা চৌধুরীর। 4 জন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চায় না বিএনপি, ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলেন তারেক রহমান। জাপান সফরেও জুনের মধ্যে নির্বাচনের অঙ্গীকার ডক্টর ইউনূসের। কাল অংশ নেবেন নিক্কেই সম্মেলনে। প্রায় 13 বছর পর কনডেন্স সেল থেকে মুক্ত জামায়াত নেতা আজহার, বরণ করতে নেতা কর্মীর ঢল। দেশের আকাশে দেখা মিলেছে হিজরি জিলহজ মাসের চাঁদ, আগামী 7 জুন ঈদুল আজহা উদযাপন। এই ছিল এখনকার মতো, এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।